জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কতটুকুই আমরা জানি বলুন তো? প্রত্যেক দিন রোজ নিত্য নতুন তথ্য ছোটবেলা থেকে আমরা যেসবগুলো পড়ে এসেছি, যত সময় যাচ্ছে সেই পড়াশোনার হিসেবও ঘেঁটে যাচ্ছে। যেমন এই কদিন আগেই দেখুন না, একটা বড় রিসার্চ পাবলিশ হলো, সেখানে বলা হলো আমরা নাকি একটা বিশাল ব্ল্যাক হোলের মধ্যে রয়েছি। অথচ আমরা ছোটবেলা থেকে কি জানলাম? ব্ল্যাক হোল এমন যেখানে যাই ঢুকুক না কেন হয়ে যায় শূন্য, একেবারে ঘন, তার কোনো অস্তিত্বই থাকে না, শুধু তথ্য থেকে যায় শুধু। অথচ আমরাই নাকি রয়েছি ব্ল্যাক হোলে। তাহলে বিগ ব্যাংয়ের মতন যে জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি, ওগুলো হিসেবে এলোমেলো হয়ে যায়। কিন্তু আজ স্পেশাল 24-এ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তা আমাদের সূর্যের যে সংসার মানে সৌরজগৎ, তার মধ্যে নেই। এই সৌরজগতের বাইরের কিছু জিনিস কি, তা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। তারা সৌরজগতের নিয়ম মানে না, তারা নিজের মতন আসে, থাকে, আবার চলেও যায়। কোথা থেকে আসে, কোথায় যায়, এ এক বড় রহস্য। আর এই রহস্য থেকেই প্রশ্ন ওঠে, ওরা কারা? কেন বারবার আসা ওদের? ওরা কি স্রেফ অন্য তারাদের কেউ, ইন্টারস্টেলার অবজেক্ট, নাকি ভিনগ্রহীদের যান? আকাশ থেকে আমাদের ওপর নজর রাখে কেউ? সালটা 2017 অক্টোবর। হাওয়াই দ্বীপের হালেকালা অবজারভেটরি বলে একটা জায়গা আছে, সেখানে টেলিস্কোপে চোখ রেখেছিলেন জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ফারিক। বেশ কবার ভালো করে একটা অদ্ভুত জিনিস তিনি দেখেন, অঙ্ক কষেন, লম্বাটে মতন একটা জিনিস, তার রকম সকম সাধারণ যেসব গ্রহাণুর মতো মোটেই নয়। পরে এই নিয়েই তোলপাড় চলে, এমন একটা জিনিস, লম্বা মতো জিনিস, যা নিজের খেয়ালে চলছে, আসছে তার গতিতে, কোনো গ্রহের কাছে পাশে এসে সেই গ্রহের মহাকর্ষজের মধ্যে ঢুকে পড়ছে না, সূর্যের কথাও শুনছে না। এই নিয়েই তোলপাড় চলে, এবং সেই যে তোলপাড় শুরু হয়েছিল এখনো পর্যন্ত তা নিয়ে চর্চা চলে। প্রশ্ন হচ্ছে, সেটা কি ছিল? ভিনগ্রহের যান? কারণ আমাদের সৌরজগতের যা কিছু, ও জিনিস একেবারে আলাদা। বিজ্ঞানীরা ওই জিনিসের নাম দিয়েছেন আউমুয়ামুয়া। সে আলো। আর এখন তো প্রশ্ন উঠতেই পারে, এই আউমুয়ামুয়া এখন ঠিক কোথায়? আউমুয়ামুয়া আমাদের সৌরমণ্ডলে আর নেই। উত্তর আকাশে নক্ষত্রমণ্ডল পেগাসাসে আপাতত সে রয়েছে, আমাদের টেলিস্কোপে এখন আর তাকে দেখা যায় না। আউমুয়ামুয়া এসেছিল, চলেও গিয়েছে, রেখে গিয়েছে একরাশ প্রশ্ন। আউমুয়ামুয়াই প্রথম আমাদের বুঝিয়েছে অন্য সৌরজগৎ থেকেও আমাদের সৌরজগতে কেউ আসে, নিজের ইচ্ছা মতো ভাসে, নিজের ইচ্ছা মতো চলে যায়। এদেরকে বলা হচ্ছে ইন্টারস্টেলার অবজেক্ট। তারা কারা? আর আজও পর্যন্ত এ এক রহস্য, কারণ নিয়ম কানুন যে তারা সৌরজগতের মানে তা নয়। এখন প্রশ্ন হচ্ছে, এরা নিয়ম কানুন মানে না কেন?
এই সৌরজগতের মহাকাশ, এই অভিকর্ষজ টান ছাড়িয়ে ইচ্ছা মতো ঘোরে কি করে, এই সমস্ত উত্তরে নানান রকম তত্ত্ব আছে, সঠিক উত্তর এখনো পর্যন্ত নেই। আউমুয়ামুয়া, একে তো অনেকে বলছেন যে এলিয়েন মাদারশিপ। মহাকাশে কি সত্যি এলিয়েন বলে কিছু আছে? এই পৃথিবীর মানুষজনের ওপরে নজরদারি চালাচ্ছে তারা, আছে এরকম কোনো বিষয়? দেখুন, মাস দুয়েক আগে একটা রিসার্চ পেপার পাবলিশ করেছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী আর পেন্টাগনের এক কর্তা। সেখানে কি দাবি করা হলো? সেখানে বলা হলো আমাদের সৌরজগতে একটি এলিয়েন মাদারশিপ থাকলেও থাকতে পারে, যারা পৃথিবী এবং এই সৌরজগতের অন্যান্য গ্রহের ওপর নজরদারি চালাচ্ছে। কি এই এলিয়েন মাদারশিপ? কাদের কথা বলা হলো ওই রিসার্চ পেপারে? শোনা যাক। মাদারশিপ হলো আসলে একটা বিরাট ঘাঁটি, যেখান থেকে ছোট ছোট শিপ চালু করা হয়। এলিয়েনদের সেই মাদারশিপ থেকেও ছোট ছোট স্পেসশিপ পৃথিবী বা অন্য কোনো গ্রহগুলিতে পাঠানো হচ্ছে। ফিজিক্যাল কনস্ট্রেন্টস অন আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা রিসার্চ পেপারে 23 সালের মার্চে এটা প্রকাশ করেন হার্ভার্ডের বিজ্ঞানী আভি লোয়েব এবং পেন্টাগনের শন এম কিক প্যাট্রিক। 2019 সালে এই কিক প্যাট্রিকই দাবি করেছিলেন আউমুয়ামুয়া আসলে একটি এলিয়েন স্পেসশিপ বা এলিয়েন মাদারশিপ। আউমুয়ামুয়া কি, এটা খোঁজ যারা করছিলেন তাদের মধ্যে ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংও। তার মতে আউমুয়ামুয়া তৈরি করা আর্টিফিশিয়াল কিছু হতে পারে ভিনগ্রহীদের যান। ভিনগ্রহীদের খোঁজ করার জন্য $100 মিলিয়ন একটা কর্মসূচি রয়েছে, যার নাম লিসন ইনিশিয়েটিভ। হকিং এর মধ্যেই ছিলেন। স্টিফেন হকিং ও তার টিম মনে করেন সাধারণত মহাকাশে এরকম বস্তুগুলো গোলাকার হয়, কিন্তু আর্টিফিশিয়াল স্পেসশিপের আকার তো লম্বাটে হয়, যেমন আউমুয়ামুয়া। ঘন্টায় 1,96,000 গতিবেগ। অবশ্য আউমুয়ামুয়া কোনো এলিয়েন মাদারশিপই কি না তা নির্দিষ্টভাবে এখনও জানা যায়নি। কেউ কেউ তাই একে অন্য সৌরজগতের বস্তু হিসেবেই ভেবে নিয়েছেন। প্রশ্ন থেকে গিয়েছে, তাহলে কি এভাবেই এলিয়েন মাদারশিপ এসেছে, আমাদের ওপর নজর রেখে চলে গিয়েছে অন্য কোথাও, আমরা বুঝতেও পারিনি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দেখুন, এই আউমুয়ামুয়া নিয়ে ওভিলোয়েব আগে কি দাবি করলেন? যে এটা একটা নাকি এলিয়েন মাদারশিপ। আবারও ওভিলোয়েব নতুন করে দাবি করছেন যে আর একটা স্পেসশিপ আমাদের দিকে ছুটে আসছে, এবং এটা কিন্তু একটা বড়সড় এলিয়েন থ্রেট হলেও হতে পারে। আউমুয়ামুয়ার মতোই আরও কিছু ইন্টারস্টেলার অবজেক্ট, যাকে লোয়েবের মতন অনেক বিজ্ঞানীরা বলছেন এসব হলো এক্সট্রা টেরেস্ট্রিয়াল স্পাই টেকনোলজি। আকাশ থেকে আমাদের ওপর নজর রাখছে তারা। কোনো ভিনগ্রহীদের সভ্যতা হয়তো নতুন করে কিছু পাঠাচ্ছে আমাদের ওপর নজর রাখার জন্য, হতেই পারে। ফলে কি দাঁড়ালো? শুধু আউমুয়ামুয়াতেই গোটা বিষয়টা আটকে থাকলো না, আরও দুটো এরকম জিনিসের খোঁজ মিলেছে যারা জল্পনা আরও উস্কে দিয়েছে। 2019-এ বরিসভ, আর একটা এই বছরেই, যেটাকে লোবের মতন বিজ্ঞানীরা বলছেন এক্সট্রা টেরেস্ট্রিয়াল থ্রেট, এই মাসেই তার খোঁজ মিলেছে। আগে হ্যাঁ, মাস পয়লায় সন্ধান মিলেছে অ্যাটলাসের। 20I বরিসভ আর 30I অ্যাটলাস। আউমুয়ামুয়ার জল্পনা আরও উস্কে দিয়েছে দুই ইন্টারস্টেলার ভিন নক্ষত্রমণ্ডলের বস্তু নাকি এলিয়েন মাদারশিপ। অগস্ট ক্রিমিয়ায় বসে জ্যোতির্বিজ্ঞানী জেনাদাই বরিসভ দেখতে পান 20I বরিসভকে, আউমুয়ার পর দ্বিতীয় ইন্টারস্টেলার অবজেক্ট।
বরিসভকে নিয়ে অবশ্য ভিনগ্রহীদের যান বলে কেউ খুব একটা দাবি বড়সড় করেননি। তাকে ধূমকেতু বলেই দাগিয়ে দিয়েছে বিজ্ঞানীকুল। বিজ্ঞানী অলিভিয়ার হেইনটের মতো অনেকে দাবি করেন বরিসভের পেটে রয়েছে প্রচুর ঠান্ডা জল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, জল আছে, প্রাণও কি আছে? বরিসভ এই সৌরজগতের নয় তা নিশ্চিত। তাহলে তো অন্য নক্ষত্রমণ্ডলেও জল থাকতেই পারে, এমন নানান জল্পনা হয়। তবে লিসন প্রজেক্টের বিজ্ঞানীরাও এই নিয়ে মাথা ঘামিয়েছিলেন। পরে অবশ্য জানিয়েছিলেন বরিসভে ভিনগ্রহের কিছু আছে বলে তাদের মনে হয়নি। তবে বরিসভে নতুন ধরনের কিছু গ্যাসের সন্ধান মিলেছিল যা আমাদের জানাশোনার বাইরে। ফলে জল, গ্যাস আর ধুলোবালির বরিসভকে নিয়ে চর্চা আজও জারি, আউমুয়ামুয়াইরি মতো। আউমুয়ামুয়া বরিসভকে নিয়ে চর্চার পর চলতি মাসেই হইচই ফেলে দিয়েছে অ্যাটলাস। চিলিতে নাসার চোখে ধরা পড়ে এই ভিন নক্ষত্রমণ্ডলের বস্তুটি। সূর্যের দিকে প্রতি সেকেন্ডে 60 কিলোমিটার বেগে ধাওয়া করছে অ্যাটলাস। অক্টোবরের শেষে সূর্যের সবথেকে কাছাকাছি পৌঁছবে। স্যাজিটেরিয়াস নক্ষত্রমণ্ডলের দিক থেকে অ্যাটলাস এসেছে। সম্ভবত আকাশগঙ্গা ছায়াপথের পুরু চাকতির মতো যে অংশ, তা থেকে অ্যাটলাসের উৎপত্তি হয়েছিল। অ্যাটলাসের দিকে আপাতত নজর রেখেছে হাবল স্পেস টেলিস্কোপ। তবে চলতি বছরেই হাবলের চোখের আড়ালে চলে যাবে অ্যাটলাস। বয়সে আমাদের সৌরজগতের চেয়েও কোটি কোটি বছরের পুরনো এই অ্যাটলাস, একেও ধূমকেতু হিসেবেই আপাতত ধরে নিচ্ছেন বিজ্ঞানীরা। সেক্ষেত্রে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া সবচেয়ে প্রাচীন ধূমকেতু হতে পারে অ্যাটলাস। আপাতত পৃথিবী থেকে অ্যাটলাসের দূরত্ব পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্বের সমান। ফলে খালি চোখে এর দেখা পাওয়া অসম্ভব। সম্ভবত একটি প্রাচীন তারার চারপাশে অ্যাটলাস তৈরি হয়েছিল। তবে এখনো কিছু বিজ্ঞানী মনে করছেন ধূমকেতু বলে ভ্রম হচ্ছে আমাদের, এলিয়েন স্পেসশিপ মিস করে যাচ্ছি আমরা। আমাদের দিকে নজর রয়েছে তাদের, ধরতে পারছি না আমরাই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এই অ্যাটলাস কিন্তু এখনো পর্যন্ত আমাদের সৌরমণ্ডলের মধ্যেই রয়েছে। ওয়ার্ল্ড ক্যাম্প বলে একটা লাইভ ট্র্যাকার আছে। সেই লাইভ ট্র্যাকার কিন্তু যদি আপনি ফলো করেন, ইউটিউবে দেখতে পারেন, সেখানে এই অ্যাটলাস কোথায় সেটাকে লাইভ ট্র্যাক করা যাবে। দেখুন এই যে অ্যাটলাস, এবং ভাবুন এই স্পিড অ্যাটলাসের হয়, এই বিপুল তো মহাবিশ্ব, কতটা গতিবেগ তার, যে সেকেন্ডে 60 কিলোমিটার, মানে চোখের পলক ফেলবেন 60-70-100 কিলোমিটার পার হয়ে যাচ্ছে এই অ্যাটলাস। এই অ্যাটলাস আমাদের এই সৌরমণ্ডলে সূর্যের সংসারে ঠিক কোথায় রয়েছে সেইটা কিন্তু ট্র্যাক করা যাবে ওয়ার্ল্ড ক্যাম্প থেকে। কিন্তু এই অ্যাটলাস কি সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত নানান রকম ধোঁয়াশা হয়েছে যে এটা আদৌ এলিয়েন মাদারশিপ নাকি অন্যান্য ধূমকেতুর মতোই এক্সট্রা টেরেস্ট্রিয়াল অবজেক্ট। কিন্তু মহাকাশে ওরা কারা, সে প্রশ্নের উত্তর কিছুতেই মিলছে না। তাই আমরা সব থেকে বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য বয়ানই খুঁজে নেব নিঃসন্দেহে। কারণ ওগুলো যে ভিনগ্রহীদের যান বা এলিয়েন মাদারশিপ, এগুলো তো থিওরি। সব থেকে বাস্তবধর্মী তথ্য খুঁজতে বেরিয়ে পড়েছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। কথা বলেছিলেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর সঙ্গে।
এদের বৈশিষ্ট্যটা খুব মজার। এটা হচ্ছে এরা দেখা যাচ্ছে যে এই যে সোলার সিস্টেমে সবকটা প্ল্যানেট একটা প্লেনের উপর ঘুরছে রাফলি, এবং তারা ইলিপ্টিক্যাল এবং ক্লোজড অরবিটে ঘুরছে, ঠিক আছে। এরা কি করে, এরা হচ্ছে ভিজিটার ফ্রম স্পেস। এরা একটা তারার দিক থেকে আসে, এসে আবার আরেকটা তারার দিকে চলে যায়, এবং অনেক উঁচু অ্যাঙ্গেল থেকে আসে। এবং এদের যখন আপনি দেখেন যে এদের কম্পোজিশনটা, দেখবেন যে ওমুয়া যেমন ভর্তি নাইট্রোজেনের এই যে আইস, যে বরফ, নাইট্রোজেনের বরফ, জলের বরফ না। তেমনি আবার যদি আপনি বরিসব দেখেন, তাহলে দেখবেন যে কার্বন মনোক্সাইডের বরফ, ঠিক আছে। এবং আমাদের অ্যাটলাসে এখন কম্পোজিশন নেওয়া হয়নি, খুব ছোটো সাইজ। এদের সাইজ হচ্ছে অ্যাটলাসেরটা যেমন 1000 মিটার থেকে 1000 মিটারের 100 থেকে 1000 মিটারের মধ্যে, বাকিগুলো তেমনি 400-500 মানে মিটারের মধ্যে। এবং এরা এদের এনার্জি খুব হাই, এরা প্রায় 1 লক্ষ কিলোমিটার পার ঘন্টায় মুভ করছে, এবং এদের কোনো সময় নেই বলতে, মানে ওরা ইন্টারস্টেলার থেকে আসছে আবার ইন্টারস্টেলার মিডিয়ামে চলে যাচ্ছে। এদের ধরুন টিপিক্যালি যেটা আছে, একটা আসছে ধরুন ভেগা থেকে আসছে, ভেগা মানে অভিজিৎ নক্ষত্র, ওই ডিরেকশন থেকে আসছে, আবার টেলিস্কোপ এখান দিয়ে চলে যাচ্ছে, মানে এটা বিজি। এই ইন্টারেস্টিং ক্যারেক্টারগুলো কোথা থেকে আসে যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের এই সোলার সিস্টেমে কমেট কোথা থেকে আসে। এই যে কমেটগুলো বলুন, মানে হ্যালিস কমেট বলুন, সুইফট ট্যাটল বলুন, এরা কোথা থেকে আসে? এরা আসলে এই যে সূর্য বানানোর সময়তে সোলার সিস্টেম, সূর্যটা যখন তৈরি হলো, কিছু জিনিস থেকে গেল যারা এর মধ্য থেকে কৌণিক ভরবেগগুলোকে নিয়ে পালিয়ে গেল, মানে ওদেরকে দিয়ে না হলো সূর্য তৈরি, না হলো প্ল্যানেট তৈরি। এরা কিন্তু আশেপাশে আলফা সেন্টোরাই তারাগুলো ওদেরকে ডিস্টার্ব করলে ওদের কৌণিক ভরবেগ কমে যায়, এবং ওরা তখন সোজা সূর্যের দিকে এসে আবার ব্যাক করে চলে যায়, যে কারণে এদের 70-80 বছর লাগে ফিরে যেতে আবার, ঠিক আছে। এই এক্স্যাক্টলি এই জিনিস ঘটছে অন্য এক্সো প্ল্যানেটেও। মানে আপনি জানেন যে অলরেডি প্রায় 5000খানা এক্সো প্ল্যানেট আবিষ্কার হয়েছে, অন্যান্য গ্রহে আবিষ্কার হয়েছে, এবং তাদেরও হুড ক্লাউড আছে। এটা ফিজিক্যাল ল, এটা কেউ আটকাতে পারবে না। আসলে এক্সোপ্ল্যানেট মানে হলো পৃথিবীর মতোই গ্রহ, যেখানে প্রাণের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ প্রশ্ন করতেই পারেন যে এখনই কেন এদের এত ঘন ঘন দেখা গেল, আগে তো ছিল না। 2017, 19 আর এই 25 পরপরই প্রায় এদেরকে ধরে ফেলা যাচ্ছে। কি ব্যাখ্যা দিচ্ছেন এই নিয়ে মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী? শুনুন। অবজারভেশনাল পাওয়ার বেড়েছে, টেলিস্কোপের কোয়ালিটি বেড়েছে। আপনি দেখুন জেমস ওয়েব টেলিস্কোপ, হাবল টেলিস্কোপ, ভেরা রুবিন টেলিস্কোপ, এইসব আবিষ্কার এখন প্রচুর হবে। দেখুন 10 বছর আগে এরা কিন্তু এসেছিল, কিন্তু আমাদের সাইজ, যেটা বললাম যে এদের সাইজ হচ্ছে 150 মিটার, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ডিস্টেন্সের মধ্যে দূর দিয়ে যাচ্ছে। ফলে টেলিস্কোপের কোয়ালিটি যেহেতু খারাপ ছিল, আমরা আবিষ্কার করতে পারিনি। যেমন টেলিস্কোপের কোয়ালিটি বেটার হচ্ছে, এদের সংখ্যা দেখে মানে বাড়তে শুরু করেছে। এবং আমি শিওর যে ভেরা রুবিনের পর থেকে, যেটা সবচেয়ে লার্জেস্ট মানে ক্যামেরা গ্রাউন্ড বেসড, এই জিনিস বছরে কয়েকটা করে দেখতে পাবেন। কারণ আমাদের চারিদিকে এত তারা, এবং তারার চারিদিকে এত বেশি হুড ক্লাউডের মতো সিস্টেম পড়ে আছে, যে তাদের মধ্যে থেকে ছিটকে আসা এরকম আমাদের ভিজিটার প্রচুর আসবে এরকম। এবার কনক্লুশনে আসা যাক, সেগুলো কি, আসলে এগুলো কি মহাকাশ বিজ্ঞানীর কাছ থেকেই জানি। মানে যে ছোট ছোট পাথরের টুকরোগুলো যোগ করলে একটা করে প্ল্যানেট হতো, এখন দেখুন আপনি যখন একটা বাড়ি তৈরি করতে যাচ্ছেন, কিছু কিছু জিনিস তো এক্সট্রা থেকে যায় বাড়িটা বানানোর পরেও। এখানেও তাই, যে সোলার সিস্টেম যখন তৈরি হলো, সমস্ত মাস গিয়ে হাজির হলো সূর্যে, আর সমস্ত অ্যাঙ্গুলার মোমেন্টামগুলো গিয়ে হাজির হলো ছোট ছোট পার্টিকেলগুলো অ্যাঙ্গুলার মোমেন্টামকে নিয়ে দূরে চলে গেল। ফলে বস্তু কিন্তু সেম। এদেরকে আমরা বলি উড ক্লাউড, মানে যেগুলোর মধ্যে প্ল্যানেটেসিমাল দিয়ে তৈরি। এরা ওই প্ল্যানেটেসিমালি যারা অন্যান্য এক্সো প্ল্যানেটগুলো বানাতে পারেনি, কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ডিস্টারবেন্স হয়েছে। কারণ পাশ থেকে যদি একটা তারা চলে যায়, তাহলে এই ডিস্টারবেন্সে ওরা কী করে ওখান থেকে ছিটকে গিয়ে হয়তো ওদের এত হাই এসকেপ ভেলোসিটি রিচ করলো যে ওই প্ল্যানেটারি সিস্টেমেই থাকতে পারলো না, ওরা একদম মানে যাযাবরের মতো বেরিয়ে পড়লো। তাদের মধ্যে তারা এসে, আমরা তো মহাবিশ্বে ভাসছি এদের মধ্যে, আমাদের মধ্য দিয়ে এরা যাতায়াত করা এদের অবাধ অধিকার আছে, এবং তারা করছে। একদিন দেখতে পাইনি, কারণ আমাদের টেলিস্কোপ খুব উইক ছিল। এখন এদের সংখ্যা আস্তে আস্তে বাড়বে, দেখবেন যত টাইম যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।